তারপর ভাবলাম যে না, এটা তো বিশ্বাসযোগ্যতাটা একবার চেক করতে হবে। চেক করতে গিয়ে দেখি যে কিচ্ছু মিলছে না, কিচ্ছু মিলছে না। তারপরে ভাবলাম যে তাহলে ও দিচ্ছে কি করে ডেটাটা। তখন জানলাম, অনেক হিসেব করে, অনেক এদিক ওদিক রিসার্চ করে জানতে পারলাম যে যেসব রোবটের কথাও বলছে সেগুলো হয়তো সত্যিকারের রোবট নয়, কল্পনার রোবট। কোনো হয়তো অথার, কোনো হয়তো ঔপন্যাসিক, তারা হয়তো লিখে গেছেন কোনো রোবটের কথা। তার যেটা সে কি করতে পারতো সেগুলো ও কিন্তু ওর ডিসকাশনে এনে ফেলেছে। অর্থাৎ যে ওখানে ও ডেটা ইনপুট করেছে সে হয়তো ওই ক্যাটেগরাইজেশনটা করে দেয়নি যে এটা ফিকশনাল আর এটা রিয়েল। কিন্তু এটা কিন্তু সেই লোক যে ওই ক্যাটেগরাইজেশনটা বা ডেটা ইনপুটটা করেছে তার ভুল। তার ভুলের কিন্তু জন্য কিন্তু আমি ঝামেলায় পড়ে যাচ্ছি। তো সেই জন্য এটা যেহেতু এখনো গ্রোয়িং, আপনারা নিশ্চয়ই সবাই ইউজ করেন, ইউজ করার সময় আপনাদের অ্যাডভাইস হচ্ছে এটা এখন যেহেতু গ্রোয়িং, আপনারা সব কিছুই কিন্তু আবার ওটার উপর ভরসা করেই চললেই চলবে না। ওটা একটা অ্যাসিস্ট্যান্টের মতো। মানে ধরুন অফিসে বিগ বস, তাদের প্রত্যেকেরই অ্যাসিস্ট্যান্ট থাকে। তারা কিন্তু ওভার টাইম আস্তে আস্তে বসের কাছে মানে প্রমাণিত হন। তার কারণ প্রথমেই কি আপনি ধরুন একজন সেক্রেটারি রাখলেন আপনার, হ্যাঁ, আপনি তাকে তার ডকুমেন্টেশনগুলো করতে বললেন। হ্যাঁ, আপনি কি প্রথম দিন থেকেই তার উপর পুরো ভরসা করেন না। আপনি হয়তো দেখেন যে সে ঠিক করেছে কিনা। 1 বছর ধরে হয়তো কাজ করার পর আপনি দেখলেন যে না, এই তো সব ঠিকই কাজ করছে, তখন হয়তো আপনি চোখ বন্ধ করে ভরসা করাটা শুরু করবেন, কিন্তু তার আগে অবধি নয়। আপনি ধরুন নতুন ফাইন্যান্স ম্যানেজার হিসেবে কোনো কোম্পানিতে জয়েন করেছেন, আপনাকে যে ফিনান্সিয়াল যে ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক, সে আপনাকে চেক যখন সই করতে বলে, আপনি নিশ্চয়ই চেকের তখন তার ডকুমেন্টেশন দেখবেন যে কেন আপনি চেকটা সাইন করছেন, কি কারণে এই চেকটা ইউজ হয়েছে। হ্যাঁ, তো সেই ভরসাটা আস্তে আস্তে আসার পর তার আগে কিন্তু আপনি প্রথমে আবার ডবল চেক করে নেন। এখানেও কিন্তু আপনাকে সেই করতে হবে, কারণ বিকজ এআই ইজ ইউর অ্যাসিস্ট্যান্ট, এআই ইজ নট গোয়িং টু রিপ্লেস ইউ। হ্যাঁ, এআই ক্যানট রিপ্লেস ইউ, এআই ইজ গোয়িং টু বি ইউর অ্যাসিস্ট্যান্ট। তো সুতরাং সেই অ্যাসিস্ট্যান্টকে আগে আপনার যোগ্যতাটা আপনাকে বিচার করে নিতে হবে, তারপরেই কিন্তু আপনি কাজ করবেন। আর তারপর আস্তে আস্তে সে যখন খুব তাড়াতাড়ি কাজ করবে, ইট ইট গিভ ইউ হেল্প, ইট সেভস ইউ টাইম, লট অফ থিংস। আচ্ছা, আর একটা জিনিসের কথা আমরা না বললেই নয়, দ্যাট ইজ স্মার্ট হোম। AI controls smart home devices like thermostats and lights. They adjust lights, thermostats, even appliances based on our habits. Like, for example, lights can dim when it's bedtime, or the AC can turn on before we arrive home. It's like your house learning to care for your comfort. Like, you are coming from office and it is too hot, and you think like you are close to your place, say by around 10 minutes. So you want your house to be cool. So while coming to your house, you can switch on the AC by using your mobile. অথবা ধরুন আপনারা ফ্রিজে রেগুলার ভেজিটেবলস স্টাফ করেন। তো এখন যে আপনি দেখবেন এখন ফ্রিজ কিনতে গেলে অনেক ফ্রিজ পাওয়া যাবে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স এনেবলড, এআই এনেবলড ফ্রিজ। সো আপনি হয়তো ওখানে ঠিক করে দিলেন যে আমার ফ্রুটসটা যখন শেষ হয়ে যাবে, সো আমাকে কোনো একটা ফোনে SMS দিও, অথবা তুমি একটা কোনো লাইট দিয়ে কোনো একটা কিছু ব্লিঙ্ক করো, বা আমাকে জানাও যে আমার এই ফ্রুটসটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, বা হয়তো দেখুন আপনার ওখানে বরফ হচ্ছে না সেটা ঠিক মতো, সেটাও ও কোনো একটা প্রবলেম সে নিজে থেকেই আপনাকে জানাবে। অথবা ধরুন আপনি রোজ সকালবেলা অফিস যাচ্ছেন, কলেজ যাচ্ছেন, যখন বেরোচ্ছেন, সো শীতকালে you want the geyser to get automatically on, so that is also possible. And এগুলো কিন্তু খুব বেসিক এআই, এর মধ্যে কিন্তু বিরাট যে একটা মানে কোডিং করে একটা বিশাল কিছু বানাতে হচ্ছে সেরকম কিছু নয়, এটা খুবই ইজি ব্যাপার। তো এগুলো হচ্ছে ধরুন স্মার্ট হোমে আমরা ইউজ করি। ইভেন আমি আপনাকে বলছি, ধরুন আমি যখন বাইরে থাকি, তখন আমি ধরুন বাইরে আমার যেখানে আমি থাকি, আমি ধরুন এখন ইন্ডিয়ায় চলে এসেছি, তো আমি আমার যে বাড়িতে সেখানে হয়তো এতদিনে চোর ডাকাত ঢুকে বার্গলারি হয়ে অনেক কিছু হয়ে যেতে পারতো। তো আমি সেখানে সেট করে এসেছি যে সকালবেলা 7টার সময় হয়তো গান চালু হয়ে যায়, বা কেউ একটা টিভিটা চালু হয়ে যায়। সন্ধেবেলা হলে হয়তো ধরুন 7টা নাগাদ আলোটা জ্বলে যায়, একটা ঘরে আলোটা জ্বলে গেল, রাত্রিবেলা আবার 9টার সময় নিভে গেল, যাতে বাইরে দিয়ে ধরুন যারা পাসার বাই বা বার্গলার হতে পারে, তারা ভাবে যে এখানে কেউ আছে বা কেউ নেই। ধরুন
এই জিনিসগুলো কিন্তু অনেক দূর থেকেই করা যায়, এবং আমি মোবাইল দিয়ে সেটা দেখতে পাচ্ছি, করতে পারছি। আমি ধরুন আবার যখন চলে গেলাম তখন হয়তো এটা করলাম না। তো এইসব জিনিসগুলো এখন এআই আমাদের জীবনে খুব সহজেই করে দিয়েছে। এআই আর একটা বড় ইম্পর্টেন্ট হচ্ছে জিনিস সেটা হচ্ছে এই ফাইন্ডিং প্যাটার্ন। মানে AI is one of the biggest strengths, that is in recognizing patterns and in large data sets. বিরাট বড় ডেটা যেটা মানুষের পক্ষে দেখতে হয়তো 1 বছর লেগে যাবে, AI can do it in like minutes. So these help researchers like you, I don't know whether you have geology in your, like in geology AI is helping like anything. আর এমনি হেলথ কেয়ারে তো করছেই। তারপরে ধরুন ইন প্রেডিক্টিং আর্থকুয়েক, সিসমিক ডেটা যেগুলো, সেগুলো আগে থেকে স্পট করা, তার আর্লি সাইন, ডাক্তারিতে ডিজিজের সাইন দেখে আগে থেকে বলে দেওয়া যে এই ডিজিজের দিকে তুমি যেতে পারো। এখন এমন অনেক এমআরআই মেশিন বেরিয়েছে যে এমআরআইটা করার সঙ্গে সঙ্গে আপনি হয়তো করতে গেলেন হাতের এমআরআই, কিন্তু সে আপনাকে বললো যে এটা, এর মধ্যে বিজনেসও আছে। সে হয়তো আপনাকে বললো যে আপনি ফুল বডি করিয়ে নিন, আপনাকে আমি বলে দিচ্ছি যে আপনার কোথায় কোথায় প্রবলেম আসতে পারে, যেটার কথা আপনি ভাবিনি। আর এখন কি হয়, আমাদের কোনো শরীরে উপসর্গ দেখা দিল, তখন আমরা ডাক্তারের কাছে গেলাম। আর এখানে কি হচ্ছে, এখানে অ্যাডভান্স আপনাকে বলতে পারে যে এই জায়গাটা হয়তো বললো যে আপনার হয়তো এই জায়গাটা আপনার হার্টটা একটু ক্ষয়ে যাচ্ছে, তো আপনি আগে থেকে প্রিপেয়ার হন। এই যে জিনিসগুলো, সেগুলো এগুলো কিন্তু একদম কমপ্লিট চেঞ্জ ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। তারপরে ধরুন কানেক্টিভিটি, ট্রান্সলেশন অ্যাপস, এগুলো আমাদের পুরো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাকেই দূর করে দিয়েছে। এখন কানেক্টিং পিপল, আপনি ভাবুন, এখন আমরা এই যে আজকে আমরা কানেক্ট করে, আমার ফিজিক্যালি গিয়ে আপনাদের ওখানে বলার কথা ছিল, ডক্টর ঘোষকে আমি বলেও ছিলাম তাই, কিন্তু আই এম ভেরি সরি যে আমি যেতে পারলাম না, কারণ আমি যখন প্লেনে ফিরছিলাম তখন ওপোতে ওভারহেড একটা সুটকেস আমার হাতের ওপর পড়ে যায়, ফলে তো আমার বাঁ হাতটা প্রায় অকেজই বলা হয়ে আছে। তা আমি ভালো করে ইউজই করতে পারছি না, সেই কারণে আমি যেতেও পারলাম না। এবং আপনারা অ্যাকোমোডেট করলেন আমাকে অনলাইন, সেই জন্য আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউর প্রিন্সিপাল অ্যান্ড এভরিবডি, দ্য অর্গানাইজার্স। তো যেটা আমি বলতে চাইছিলাম, এই যে কানেক্টিভিটি, এই কানেক্টিভিটিটা আজকে আপনাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বাবা, বন্ধু বান্ধব, যে হোক না কেন, যারা ধরুন দূরে কোথাও আছেন, আপনি আছেন, ইজিলি আপনি ভিডিও কল করছেন। এটা যেমন করতে পারছেন, তেমনি আজকে ভাবুন যে অফিসিয়াল কাজের জন্য আপনি হয়তো কোলাবোরেট করতে চাইছেন, আপনি হয়তো একটা স্প্যানিশ ইউনিভার্সিটির কোনো একজন রিসার্চারের সঙ্গে কিছু একটা কোলাবোরেট করতে চাইছেন, যে হয়তো ভালো করে ইংরেজি বলতে পারে না, তো আপনি ইজিলি ট্রান্সলেশন অনেক অ্যাপ আছে, সেগুলো ইউজ করতে পারেন। সেগুলো ইউজ করে ক্রস কালচারাল আন্ডারস্ট্যান্ডিং, মানে তারপর ধরুন আপনার কিছু স্টুডেন্ট এলো, আপনি কালকে আপনার কলেজকে বললেন যে হ্যাঁ আমি গ্লোবাল স্টুডেন্ট নেবো, এরকম টুল আছে যে আপনি যেমন আপনি আপনার ক্লাসে বলেন, যেরকম ভাবে আপনি অনলাইনে ট্রেনিং দেন, সেইভাবেই আপনি কথা বলবেন, কিন্তু যে ল্যাঙ্গুয়েজ তার আছে সে চেক করে নেবে, সে তার নিজের ল্যাঙ্গুয়েজে শুনবে। তো সুতরাং আপনি ভাবুন যে সে কতটা উপকৃত হতে পারছে। সো এই যে ব্যাপারগুলো, এটা পুরো এডুকেশন ইকোসিস্টেমটাকেই কিন্তু বদলে দিয়েছে। তো যাই হোক, আমরা মোটামুটি ইন জেনারেল এআই কি করতে পারে আর কি করতে পারে না সেটা আমরা একটু মোটামুটি বলার চেষ্টা করলাম। এখন চলে আসি হচ্ছে যে একটু আসল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটা কি। তো এমনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনারা তো নিজেরা জানেন যে AI is basically the simulation of human intelligence processed by machines. তো মানে বেসিক্যালি মেশিনস মিমিকিং হিউম্যান ইন্টেলিজেন্স, এইটা বুঝলেই কিন্তু এআই বোঝে। অর্থাৎ আপনি যেটা করেন, আপনাকে অনুসরণ করে এআই সেটা করার চেষ্টা করছে। এবার আপনি যা করেন সেটাই কিন্তু সে শিখছে। অর্থাৎ এবার সেটা পার্সোনালাইজড, আপনার যদি নিজস্ব পার্সোনালাইজড হয়, ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি হয়তো বাড়িতে ঝাল খেতে পছন্দ করেন, তো আপনার বাড়িতে যে কুক, সে রান্নাটাকে আপনার মতো টেলার মেড করে আপনাকে দিচ্ছে। আবার সে যখন আরেকটা অন্য বাড়িতে গিয়ে কাজ করছে, তখন কিন্তু সে আবার
অন্যরকম ভাবে সেখানকার যেরকম চাহিদা সেই অনুযায়ী কাজ করছে। তো আমাদের এখন টেলার মেড এআই হয়ে যাওয়াতে পার্সোনালাইজ এক্সপিরিয়েন্স আমরা যেরকম পেতে পারি, আপনাকে অনুসরণ করে আপনার ইচ্ছে মতো যেরকম করছে। আবার এরকম জেনারেল এআইও আছে যে যে একটা ধরুন সবার মতো করে দিতে পারে, মানে একটা জেনারেল এআই। সেই দুটো জিনিসই আমাদের কিন্তু অ্যাভেলেবেল। তো এছাড়া এখানে আরো কতগুলো ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, যেমন ধরুন মেশিন লার্নিং। মেশিন লার্নিং ব্যাপারটা কি? মেশিন লার্নিংটাই অ্যাকচুয়ালি এআই এর মেন মানে পিভটাল বলা যায় আর কি। তো মেশিন লার্নিং হেল্পস এআই লার্ন ফ্রম ডেটা, অর্থাৎ তথ্য যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এই এআই কিচ্ছু কাজ করতে পারবে না। হ্যাঁ, ধরুন একটা খুব সহজ এক্সাম্পল দিচ্ছি। ধরুন ইউ অল ইউজ জিমেল, মোস্টলি ইউ পিপল ইউজ জিমেল। সো জিমেলে আপনারা দেখবেন যে একটা ইমেলে স্প্যাম ফিল্টার আছে। সেটা কি? সেটা হচ্ছে ইউর মেলস, উই রিসিভ লট অফ মেলস, সাম অফ দেম আর like very important, some of them are important, some of them are casual, some of them are spams. So what Gmail does, so it actually categorizes this mail, like which are important, which are actually real and which are spams. এটা কিভাবে করে? আপনি কিন্তু সেটাকে ওকে সাহায্য করছেন। প্রথম দিনেই কিন্তু আপনাকে স্প্যাম ফিল্টার আপনাকে সবই স্প্যামে পাঠায় না। আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করলো, আপনি সেটা বললেন যে দিস মার্ক দিস অ্যাজ এ স্প্যাম, অর্থাৎ কোনো একজন কেউ আপনাকে একটা স্প্যাম মেসেজ পাঠিয়েছে, আপনি বুঝতে পারলেন খুলে যে এটা তো স্প্যাম, তো আপনি সেটাকে স্প্যাম হিসেবে চিহ্নিত করে দিলেন। যে মুহূর্তে আপনি ওটাকে স্প্যাম হিসেবে চিহ্নিত করে দিলেন, ও ওই তথ্যটা ভেতরে নিয়ে নেওয়ার পর পরবর্তীকালে ওই একই সেন্ডার যখন আপনাকে পাঠাবে, তখন কিন্তু অবভিয়াসলি আপনি সে ওটাকে অলরেডি স্প্যাম ফিল্টারে পাঠিয়ে দেবে। তো এইরকম জিনিসগুলো হচ্ছে মেশিন লার্নিং এর কাজ। মানে এবার এই মেশিন লার্নিং এর অনেকগুলো ভাগ আছে, সেটা আমরা যখন ডিটেলে যাব বলতে পারি। তো তাও শর্টে যেটুকু আপনাদের বলছি সেটা হচ্ছে মেশিন লার্নিং মোটামুটি 3 রকম হয় বা 4 রকম হয়। প্রথমটা হচ্ছে কি? সেটা হচ্ছে সুপারভাইজ লার্নিং। সুপারভাইজ লার্নিং মানে কি? যেখানে ডেটা আছে কিন্তু ডেটাটা হচ্ছে লেবেল ডেটা। কিরকম লেবেল ডেটা? আমি একটা এক্সাম্পল দিলে আপনারা হয়তো জিনিসটা রিয়েলাইজ করতে পারবেন। এখানে এই লেবেল ডেটা মানে আপনি মেশিনকে বোঝাচ্ছেন যে ছবি দেখিয়ে দেখিয়ে যে এটা হলো বেড়াল, এটা হলো কুকুর, এটা হলো আপেল, এটা হলো কমলা লেবু বা কলা ইত্যাদি। এবার ধরুন আপেল আর কমলা লেবু দুটোই মোটামুটি গোল। এবার আপনি একটা লাল রঙের আপেল দেখালেন, অরেঞ্জ রঙের কমলা দেখালেন, তাহলে কি হবে? সে বুঝতে পারলো যে লাল রঙের যে গোল এটা আপেল। মোটামুটি আপনি হয়তো তাকে 1 লক্ষ আপেলের ছবি দেখিয়েছেন, সে ভেবেছে এটা আপেল। সেরকম ভাবে সে অরেঞ্জ দেখে সে বুঝলো যে এটা কমলা লেবু। এইবার হয়তো আপনি একটা বাই চান্স একটা সবুজ রঙের আপেল এনে দেখালেন, তখন কিন্তু ও সেটাকে চিনতে পারবে না। অর্থাৎ তার মানে কি? আপনি তথ্যটা ওকে ঠিক মতো ফিট করেননি বলেই ও পারলো না। হ্যাঁ, সেই জন্য ও পারলো না, আদারওয়াইজ এই জিনিসটা কিন্তু ওর পারার কথা। তো এই ক্ষেত্রে আমাদের সেই জন্যই দেখতে হবে যে ডেটাটা যেন ঠিকভাবে। মেশিন লার্নিং ব্যাপারটা হচ্ছে যে ডেটার থেকে জেনে সেই ডেটাটা ইউজ করো, সেই ডেটার ভিত্তিতে তুমি কাজ করো। এবার এই জানার পদ্ধতিটা অনেক রকমের হয়। এই যেটা প্রথমটা বললাম সুপারভাইজ লার্নিং। সুপারভাইজ লার্নিং কি? ওই লেবেল ডেটা দিয়ে আমি বলে দিলাম যে এটা হচ্ছে রেড অ্যাপেল, এটা গোল, এটা রেড। আমি বলে দিলাম এটা হচ্ছে সবুজ অ্যাপেল, এটা হচ্ছে গোল কিন্তু এটা গ্রিন। এই যে জিনিসগুলো, বা এটা হচ্ছে একটা বেড়াল, এটা হচ্ছে একটা কুকুর, এটা একটা হাতি, বা এটা একটা সিংহ, বাঘ, যা হোক, এইভাবে আমি চেনাচ্ছি। বা ধরুন আপনাদের ছোট বাড়িতে, ধরুন আপনাদের প্রত্যেক বাড়িতেই কোনো ছোট বাচ্চা, তার বড় হওয়াটা ভাবুন। আপনি ধরুন তাকে একদম দেখাচ্ছেন যে এইভাবে হাঁটো, এইভাবে, এই দেখো এই পাটা এইভাবে ফেলতে হয়, এই জিনিসটা এইভাবে করতে হয়, সে সেটা দেখে শিখছে। তার মানে কি? এটা আপনি সুপারভাইজ করছেন, সুপারভাইজ লার্নিং। নেক্সট কি আসছে? আনসুপারভাইজ লার্নিং। একটা আনসুপারভাইজ লার্নিং মানে মেশিন নিজেই শিখে নিচ্ছে, নিজে নিজেই সে দেখে শিখছে। বিভিন্ন কাজকর্ম সে লক্ষ্য করছে, সে দেখে শিখছে। ধরুন একটা বাচ্চা যখন নিজেই হাঁটতে শিখে যায়, তাকে কেউ নয়, সে নিজেই ভাবে যে এইভাবে চেষ্টা করি, ওভাবে চেষ্টা করি, করে সে পেয়ে যায়। সেটাকে বলা হয় আনসুপারভাইজ লার্নিং, অর্থাৎ কোনো লেবেল নেই, নিজে শিখেছে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিংটা কি জিনিস? রিইনফোর্সমেন্ট লার্নিংটা হলো
যে এটা একটা খেলার মতো। এটা আজকে আপনি ধরুন খেলাতে একটা ধরুন আপনি নতুন, এখানেই বাচ্চার ক্ষেত্রেই ভাবুন, বাচ্চা দিয়ে যদি আমরা উদাহরণটা ধরি, তাহলে একটা বাচ্চা যখন হাঁটতে যাচ্ছে, সে ভুলভাবে হাঁটার ফলে সে দুম করে পড়ে গেল, তাহলে সে বুঝলো যে এইটা তার মানে করা যাবে না। আবার সে দেখলো যে আচ্ছা এইভাবে ট্রাই করলাম, দেখলাম যে না আমি হাঁটতে পারছি, তার মানে বুঝলো যে না এটা ইজ দ্য রাইট ওয়ে অফ ডুইং থিং। তো তখন কিন্তু এইভাবে সে শিখে যাচ্ছে। যেমন ধরুন না, এটাই ধরুন এআইতে আমরা যখন ব্যবহার করছি একটা ভিডিও গেমে, একটা মেশিন, আপনি ভাবেন না, আপনি ধরুন যে আপনি ক্রিকেট খেলা শিখছেন, তো আপনি কি প্রথম দিনই গিয়ে একবারে দারুণ বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্তের মতো ব্যাট করতে পারেন? পারবেন না। বা আপনি বুমরার মতো বল করতে পারবেন? পারবেন না। তার মানে কি, আপনি প্রথম দিন ধরুন যে বল করতে আসছে আপনি ব্যাট চালালেন, কিন্তু দেখলেন যে ব্যাট বলে লাগলোই না। তো 4-5 বার করার পর কিন্তু আপনি বুঝতে পেরে গেলেন যে ব্যাটটা ঠিক কখন চালাতে হবে। অথবা তখন আপনি হয়তো ব্যাটটা চালাতে পারছেন, কিন্তু দেখলেন যে ব্যাটটা যেদিকে চালাচ্ছেন বলটা কেউ ক্যাচ ধরে ফেলছে। তখন আস্তে আস্তে আপনি আবার বুঝতে পারলেন যে না ঠিক আছে, আমাকে দুটো ফিল্ডারের মাঝখান দিয়ে পাঠাতে হবে। এইটাকেই বলা হয় রিইনফোর্সমেন্ট লার্নিং। অর্থাৎ ভালো কাজ করলে পুরস্কার, আর যদি তুমি ঠিক মতো কাজ না করো তাহলে তিরস্কার। অর্থাৎ এইভাবে আপনি শিখছেন যে এইটা হচ্ছে ভালো কাজ, তার মানে এইগুলোই আমায় করতে হবে। এইভাবেই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলগুলো আছে, যা গেমিং যে প্ল্যাটফর্মগুলো আছে, তারা মানে একজন একজনকে হারিয়ে দিচ্ছে। এই মেশিন লার্নিং এর পরে আসে হচ্ছে ডিপ লার্নিং। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের হিউম্যান যে নিউরাল নেটওয়ার্কগুলো আছে তাকে পুরোপুরি কপি করার চেষ্টা করে। তো এটা ফেস রিকগনিশনে ইউজ হয়। আমরা রেগুলারলি ধরুন কি বলে, মোবাইলে ফেস আনলক করি, তখন আমরা এগুলো ইউজ করি। তারপরে ধরুন আসে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এটা কি, এটা মেশিনকে আমাদের ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে সাহায্য করে। ধরুন চ্যাটবট আপনারা ইউজ করছেন, চ্যাটে আপনারা কিছু একটা লিখছেন, বা চ্যাট জিপিটিকে কিছু বলছেন, জেমিনিকে কিছু বলছেন, বা ধরুন ট্রান্সলেট করাতে চাইছেন, ধরুন আপনি একটা কিছু দিলেন, তো সে আপনার ল্যাঙ্গুয়েজটা সে বুঝতে পারছে। এটাকে এই যে মানে টেকনোলজিটা, সেটাকে বলে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। হ্যাঁ, এতে আপনি ধরুন আপনি এটা অন্য কোনো দেশে গেছেন, সেই দেশে হয়তো আপনার ল্যাঙ্গুয়েজটা বোঝেই না, তো আপনি সেটা কিন্তু খুব সহজেই, আপনি এটা কোনো একটা জায়গায় কাছাকাছি মেট্রো স্টেশন কি আছে খোঁজ করছেন, তো আপনি জানেন না, আপনি কিন্তু এখন কিন্তু আপনি খুব সহজেই সেটা করতে পারবেন। আপনি হয়তো সেটা ইংলিশে বললেন মোবাইল সেটা একজন লোকের সামনে গিয়ে দাঁড় করালে সে কিন্তু তার ভাষায় তাকে সেটা বলতে পারবে। এরপর আসে হচ্ছে কম্পিউটার ভিশন। কম্পিউটার ভিশনটা কি, সেটা হচ্ছে that allows AI to interpret images and videos। অর্থাৎ সে কোনো একটা ছবি দেখে বুঝতে পারে, বা কোনো ভিডিও দেখে সে জাজ করে নিতে পারে। এটার মানে খুব ভালো অ্যাপ্লিকেশন ইজ টেসলাস অটো পাইলট, মানে সেলফ ড্রিভেন কার্স। তো এই জিনিসটা ওখানে কিভাবে ইউজ হয়, ও বেসিক্যালি ওর ওখানে গাড়িটায় প্রচুর ক্যামেরা আছে, সে সব দিক দেখতে পাচ্ছে, কোন কারা কারা লোক পার হচ্ছে, কারা কারা দাঁড়িয়ে আছে, সেইভাবে কিন্তু সে ডিসিশন নেয়। তারপরে ধরুন আসছে হচ্ছে রোবোটিক্স, যেখানে এআই তার বেসিসে একটা ফিজিক্যাল অ্যাকশন নিতে পারছে। যেমন ধরুন ওয়্যার হাউসে যে সমস্ত রোবটসগুলো কাজ করছে, এ ব্যাপারে আমরা পরে একটু ডিটেলে আসবো, আমরা আরেকটু এগিয়ে যাই। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি জিনিস, সেগুলো আমি আপনাদের একটু জাস্ট বলার চেষ্টা করলাম, যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কি, কম্পিউটার ভিশন কি। আপনাদের মোটামুটি একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টেপগুলো হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বেসিক্যালি কয়েকটা ভাগ হয়। সেটা কি কি, একটা হচ্ছে ধরুন যে জেনারেটিভ এআই, একটা হচ্ছে রেসপন্সিবল এআই, একটা হচ্ছে এক্সপ্লেনেবল এআই। এগুলো এক একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভাগ। এগুলো সবই ডিফারেন্ট মানে ব্যবহার অনুযায়ী ভাগগুলো হয়েছে। এছাড়া আপনাকে মনে রাখতে হবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে ডেটার উপর বেস করে, তাই জন্য ডেটা অ্যান্ড ডেটা সায়েন্সের নলেজ থাকাটা খুব জরুরি। এবার এই যে ডেটা অ্যান্ড ডেটা সায়েন্স, এই ডেটাটাকে প্রথমে কি করতে হয়, ডেটাটাকে মাইনিং করতে হয়, তারপর ডেটাটাকে ক্লিনিং করতে হয়, কারণ ডেটা যা এলো তার মধ্যে সব ঠিক নয়, তো সেখানে ডেটাটাকে ক্লিনিং করতে হয়, তারপর ডেটাটাকে ম্যানিপুলেট করতে হয়, করে ডেটাটাকে সাজিয়ে গুছিয়ে মেশিনকে শেখাতে হয়। এবার এই যে মেশিনকে শেখানোটা, সেটা হলো মেশিন লার্নিং। এবার মেশিন লার্নিং এই ডেটাটা নিয়ে সে তখন নানান রকম তার উপর অ্যালগরিদম ইউজ করে। অ্যালগরিদমটা কি, বেসিক্যালি
স্টেপস, ধাপ, আমরা যেটাকে কম্পিউটারে টেকনোলজিতে অ্যালগরিদম বলি, এটা আসলে বেসিক্যালি রোজই আপনারা করছেন। মানে অ্যালগরিদমের সোজা কথা বাংলা হচ্ছে পদ্ধতি, অর্থাৎ আপনি যে পদ্ধতিতে বা যে প্রক্রিয়াতে আপনি কাজটা করেন সেইটা অনুযায়ী ওই ডেটাটার উপর অ্যালগরিদম লাগাচ্ছে মেশিন। আপনারা আগেও যারা ইকোনমিক্স পড়েছেন তারা নিশ্চয়ই জানেন, বা স্ট্যাটিস্টিক্স পড়েছেন তারা জানেন যে স্ট্যাটিস্টিক্যাল ডেটার উপর বেস করে ট্রেন্ড অ্যানালিসিস আমরা ছোটবেলায় সবাই পড়েছি। তো এখন সেইগুলো একদম ধরুন একটা ইকুয়েশন করা আছে, যে রিগ্রেসিভ ইকুয়েশনে আপনি ডেটাগুলো পরপর ফেলছেন, সেটা অটোমেটিক্যালি আপনাকে একটা ট্রেন্ড অ্যানালিসিস করে দিচ্ছে। এই যে জিনিসগুলো হচ্ছে নেক্সট স্টেপ, অর্থাৎ মেশিন লার্নিং। এইগুলো করার জন্য কি কি লাগছে, একটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কস এটা জানা দরকার, সেটা জানলে ডিপ লার্নিং জানতে পারবেন। তার সঙ্গে জানতে হবে আপনাকে কি কম্পিউটার ভিশন, অর্থাৎ কম্পিউটার ভিশন মানে ইমেজকে কিভাবে প্রসেস করা যায়, ইমেজকে কিভাবে ডেটা দেওয়া যায়। এখন কিন্তু এরকম অনেক টুল আছে, যে টুল আপনি ডেটা টাইপ করে লিখে দিলেন যে আমার এই চাই, সে আপনাকে একটা ওটার উপর একটা পোস্টার বানিয়ে দিল। বা slides.ai বলে একটা টুল আছে, যদি আপনারা সেখানে যান, আপনারা ধরুন কোনো একটা প্রেজেন্টেশন তৈরি করতে চাইছেন, তা আপনি প্রেজেন্টেশনটা কষ্ট করে না তৈরি করে আপনি কি কি বলতে চাইছেন সেটা স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3 করে লিখে দিলেন, দেখলেন সে অটোমেটিক স্লাইড বানিয়ে দিল। আপনি যে বলে দিলেন যে আমার এইরকম ব্যাকগ্রাউন্ড চাই, সে এরকম ব্যাকগ্রাউন্ড বানিয়ে দিল। আপনি হয়তো ভাবলেন যে না আমি একটা লেসন প্ল্যান করব, তো আপনি তার স্ট্রাকচারটা কিরকম হবে সেটা করে দিলেন, সে আপনাকে সেটা সুন্দর করে বানিয়ে দিল। এইসব সুযোগ সুবিধাগুলো কিন্তু আমরা সবই যে পাচ্ছি, সেইগুলো কিন্তু ওই ইভেন মানে ওই যে ছবির ব্যাপারটা যেটা বলছিলাম, যে উল্টোটাও পসিবল। আপনি একটা ছবি দিয়ে বললেন যে এই ছবিটা আমাকে একটু এক্সপ্লেন করে দাও, সেই ছবিটাও কিন্তু সে এক্সপ্লেন করে দিতে পারে। তো এই জন্য কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কম্পিউটার ভিশন। আর এর প্র্যাকটিক্যাল ইউজেজ হচ্ছে সব থেকে ভালো যে হচ্ছে টেসলার অটো পাইলট। এটা ছাড়া রোবোটিক্সের কথা আমরা বলছিলাম, যে রোবোটিক্সে এখন এআই যেটা হয়, এআইকে আমরা ফিজিক্যাল অ্যাকশনে হেল্প করছি। বস্টন ডাইনামিক্স বলে একটা কোম্পানি আছে, যে কোম্পানিটা খুবই নাম করা, যারা এখন অ্যামাজনকে প্রচুর রোবট সাপ্লাই দিয়েছে। এরা এই রোবটগুলো মানে ইনফ্যাক্ট আমি বলছি, আমি ধরুন নিজের এক্সাম্পল দিয়ে আপনাদের বলি যে ধরুন দুবাইতে আমি নিজেই দেখেছি যে আমি অ্যামাজনে অর্ডার করলাম খাবার, একটা ছোট রোবটের মতো, মানে ঠিক রোবটের মতো দেখতে নয়, একটা নর্মাল বক্স, তার পেছনে 4টে চাকা আছে, সে এসে আমাকে দিয়ে যাচ্ছে খাবারটা। বা ধরুন এই সবগুলো সব বস্টন ডাইনামিক্স এর বানানো। বা ধরুন ওয়ালমার্টে যদি আপনারা যান, তাহলে ওখানে দেখতে পাবেন যে রোবটই বেসিক্যালি শেলফে জিনিসগুলো ভরে দিচ্ছে, এবং ইভেন শেলফটাও একটা রোবটের মতো কাজ করছে। যে কোনো শেলফে যদি কোনো জিনিস শেষ হয়ে যায়, ধরুন যেখানে ডিটারজেন্ট পাউডার থাকে, সেখানে হয়তো বিক্রি হয়ে গেছে ডিটারজেন্ট পাউডার বা কমে আসছে হয়, তখন কিন্তু অটোমেটিক্যালি ওই শেলফটাই আপনাকে জানিয়ে দিচ্ছে যে ইনফ্যাক্ট আমাদের ইন্ডিয়াতে অ্যামাজন আসছে অলরেডি, ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বাই, দিল্লি, কলকাতা সব জায়গাতেই এগুলো খুলবে। এগুলোর নাম হচ্ছে অ্যামাজন গো। অ্যামাজন গোতে কিন্তু কোনো মানুষ থাকবে না। অ্যামাজন গোতে আপনাকে ইউপিআই এনেবল বা ক্রেডিট কার্ড আগে থেকে বুক করে রাখতে হবে। আপনার সেখানে এন্ট্রি করবেন, ঢোকার সময় আপনি মেসেজ পাবেন ফোনে যে আপনি এখানে ঢুকেছেন। এবার আপনি কার্ড নেবেন, কার্ড নিয়ে বিভিন্ন শেলফে যাবেন। কোথায় কি পাওয়া যায় তার জন্য বাইরে বড় বড় বোর্ড আছে, যেখানে আপনি টাইপ করলে আপনাকে বলে দেবে এই শেলফে যাও, কি করে ওই শেলফ অবধি পৌঁছতে হবে সেই রাস্তাও দেখিয়ে দেবে, মুখে চাইলে অ্যানাউন্স করে দেবে। আপনি যদি অ্যামাজন গো আপনার মোবাইলে ইনস্টল করে রাখেন, তখন আপনি ফোনেই সেটা জানতে পারবেন, আপনার কষ্ট করে মানে ওদের যে বড় একটা বোর্ড রয়েছে সেখানে গিয়ে টাইপ করার প্রবলেমটা থাকতে হবে না। এবার আপনি সেখানে গেলেন, আপনি যেখানে যা যা দরকার সেগুলো পেলেন, দেখে নেওয়ার পর আপনি যেই একটা জিনিস তুলবেন সেটা সঙ্গে সঙ্গে নিয়ে আপনার কার্টে রাখবেন, সে কিন্তু আপনার কার্টে ওটা অ্যাড করে দেবে। এবার ওখানে একটা স্পেসিফাইড টাইমিংও থাকে, যে 1 মিনিট কি 1 মিনিটের মধ্যে আপনার মনে হলো না এটা আমার পছন্দ নয়, আমি বরঞ্চ অন্যটা নেবো, তখন আপনি 1 মিনিটের আগে সে করবে না, 1 মিনিট বাদেই কিন্তু সে কার্টে করবে। কারণ এগুলো আমাদের প্র্যাকটিক্যাল প্রবলেম। আমরা হয়তো মলে গেলাম, একটা জিনিস তুলে ভাবলাম নেবো, তারপর ভাবলাম যে না এটা নেবো না, বা আরো একটা বেটার অন্য জিনিস দেখতে পেয়ে গেলাম, তখন ভাবলাম সেইটা নেবো। তো এই জিনিসগুলো কিন্তু এর মধ্যে কিন্তু কোনো মানুষ নেই, কিচ্ছু নেই। আপনার ওই যে কার্ডটা আপনি জিনিসগুলো নিচ্ছেন, সেইগুলো কিন্তু পরপর ওখানে আপনাদের বিলিংটা করে দেবে। এবার আপনি লাস্টে যখন আপনার ওখানে কিন্তু কোনো ক্যাশ কাউন্টার নেই, কিচ্ছু করার নেই,
এবার আপনি যখন ওইটা নিয়ে আপনি ধরুন বেরিয়ে এলেন, তখন আপনি দেখলেন যে ওই অ্যামাউন্টটা আপনার ওয়ালেট থেকে অথবা আপনার ক্রেডিট কার্ড থেকে ওইটা চার্জ হয়ে গেল। এই যে জিনিসগুলো আপনি ভাবুন যে আপনার ভাবুন যে এই যে কাজগুলো একটা করতে পারবে। ইভেন ধরুন আসলে কি ওই যে কার্ডটা যেটা নিয়ে আমরা ধরুন এখন আমরা বিগ বাজার, স্মার্ট বাজার বা প্যান্টালুনে বা যেগুলো যে কার্টের মধ্যে আমরা যে জিনিসগুলো নিই, সেই কার্ডটাই আসলে একটা রোবট। আমরা যে রোবটের কথা ভাবি মানে আমাদের মানুষের মতো দেখতে, সবসময় যে রোবট মানে তাই তা না। সুতরাং এই জিনিসটা কিন্তু এর পেছনে কিন্তু অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করছে, যেখানে আমাদের যে নিউরাল নেটওয়ার্ক অর্থাৎ আমাদের ব্রেনের মধ্যে যে নিউরন আছে তার মতো করেই আমরা বেসিক্যালি এই জিনিসগুলোকে তৈরি করার চেষ্টা করছি। এবারে আমরা চলে যাই হচ্ছে এআই অ্যাপ্লিকেশনস অ্যাক্রস সেক্টরস। সো এআই ইজ এভরিওয়্যার। সো বেসিক্যালি একটা কুইক ট্যুর যদি আমরা নিই, সে হেলথ কেয়ার। আমি প্রথমে একটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন হিসেবে বলি আপনাদের, প্রত্যেকটা এখানে আমরা হেলথ কেয়ার, বিজনেস, ফিনান্স, ইন্স্যুরেন্স, ট্রান্সপোর্টেশন, এডুকেশন, বিভিন্ন সেক্টরগুলো দেখতে পাচ্ছি। ইন এভরি সেক্টরস উই হ্যাভ ইউজেজ অফ এআই। লাইক ইন হেলথ কেয়ার, ইটস ডায়াগনাইজিং ডিজিজেস, পার্সোনালাইজিং ট্রিটমেন্টস। ফিনান্সে যদি বলেন, ইটস ডিটেক্টিং ফ্রড, অটোমেটিং ট্রেডস। এখন অনেক শেয়ার ট্রেডিং অ্যাপ বেরিয়ে গেছে, যারা আপনি শেয়ার ট্রেডিং না জানলে বা কি কোনটায় কি ইনভেস্টমেন্ট করতে পারবেন বা মিউচুয়াল ফান্ড কি করবেন সবই সে অ্যানালিসিস করে বলে দেবে। আপনাকে তার উপর ভরসা করতে হবে, তবে ওই ভরসাটা করবেন কি করবেন না সেটাও আবার একটা রিস্কের ব্যাপার আছে। হ্যাঁ, কারণ সে যে সবসময় ঠিক করবে তা নয়। এবার আপনি যা ভাবুন যে আপনি যদি শেয়ার ট্রেডিং করতে গিয়ে মাঝে মাঝে ভুল ডিসিশন নিয়ে ফেলেন, তাহলে সেও নিতে পারে। সুতরাং সেইগুলো বিবেচনা করে করতে হবে। ইন্স্যুরেন্স বলুন, ইন্স্যুরেন্সে এখন অনেক এরকম ইন্স্যুরেন্স ফার্ম আছে যারা এত এআই টুল ইউজ করছে যে আমাদের যে সময়টা লাগে ইন্স্যুরেন্সে সেটা অনেকটা কমে যাচ্ছে। ইন এডুকেশনে স্টুডেন্টস গেট মানে বেটার এডুকেশন, দে ক্যান লার্ন বেটার, ইউ পিপল ক্যান ম্যানেজ স্টুডেন্টস বেটার। এগ্রিকালচার যদি ধরেন তাহলে ইটস অপটিমাইজিং ইল্ডস। এন্টারটেনমেন্টে মিউজিক আমরা আমাদের পছন্দ মতো শুনতে পাচ্ছি, তাছাড়া ইট ক্যান ক্রিয়েট মিউজিক, নতুন গল্প লিখে দিচ্ছে, নতুন উপন্যাস লিখে দিচ্ছে। হ্যাঁ, সবসময় যে সেগুলো একদম নিখুঁত হচ্ছে তা নয়, কিন্তু তাহলেও একটা স্ট্রাকচার পাওয়া যাচ্ছে। গানের ব্যাপারে কিন্তু খুবই ভালো এআই কাজ করছে, বিকজ গানগুলো যেগুলো ডিজিটাল নোটস আর কি, সেগুলোকে বা এমনি নোটসগুলোকে যদি আমরা ডিজিটাইজেশন করে দিই, তাহলে কিন্তু মানে ধরুন আপনি চাইলেন যে আমজাদ আলীর শরদের সঙ্গে আমি একটু সিমিলার রবিশঙ্কর সেতারের একটা যুগলবন্দি চাই, যেটা আপনি হয়তো একটা বিরাট টাকা দিয়ে টিকিট কেটে হয়তো দেখতে যেতেন, সেটা কিন্তু এআই আপনাকে ইজিলি ও দুজনেরই বাজানো একই রাগের ওপর প্যারালালি কিন্তু বাজিয়ে দিতে পারে। এবং তাতে কিন্তু মানে আপনি কিন্তু বাড়িতে বসেই সেই ফ্রিলি সেই গানটা শুনে যথেষ্ট হ্যাপি হলেন, যেটা হয়তো আপনি এরকম একটা ঘর দেখতেই পেতেন না, বা হয়তো গিয়ে শুনতে গেলে আপনাকে হয়তো অনেক খরচা করে এরকম একটা টিকিট কেটে সেখানে বা কোথাও একটা দূরে হচ্ছে সেখানে গিয়ে দেখতে হতো। তো এটা একটা মানে বিগ পিকচার আর কি ওভারঅল এআই এর উপর, মানে হাউ ইম্প্যাক্টফুল ইট ইজ। সো বেসিক্যালি এইগুলো সব নানান রকম প্রত্যেকটা ক্ষেত্রে, আরো কয়েকটা ক্ষেত্র রয়ে গেল যেগুলো আমরা ডিটেলে আসবো। সো প্রথমে আমরা ধরুন এআই ইন হেলথ কেয়ার বলছি। এখানে ইন হেলথ কেয়ার এআই ইজ অ্যাকচুয়ালি রেভলিউশনাইজিং ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট। যেমন ধরুন আই ডিজিজ, গুগলেরই ডিপ মাইন্ড বলে একটা টুল আছে, আপনারা ইউজ করতে পারেন। সেটা রেটিনাল স্ক্যান করলে আই ডিজিজ কি আছে সমস্ত বলে দিতে পারে, এর জন্য ডাক্তারের কাছে যাওয়ারই দরকার নেই। এবার এর পেছনেও কিন্তু ওই আপনাদের বলছিলাম কম্পিউটার ভিশন, সেটা ব্যবহার করা হয়েছে। তার মানে কি, দিস মিনস ফাস্টার অ্যান্ড মোর অ্যাকিউরেট ডায়াগনস্টিক্স। হ্যাঁ, বা ধরুন স্পেশালি ইন রুরাল বা আন্ডার রিসোর্স এরিয়াস, সেখানে হয়তো ডক্টরই নেই, সেখানে হয়তো এই মেশিনটা জাস্ট রয়েছে। তো সেই একটা স্বাস্থ্যকেন্দ্রে যদি এই মেশিনটা গভর্নমেন্ট দেয়, তাহলে তো সেখানে একটা ডাক্তারের থাকা এতই হয়তো সেটা দূর জায়গা, সেখানে হয়তো কোনো ডাক্তার যেতে চান না বা থাকতে চান না, সেখানে তো সেমন ফেসিলিটি নেই, মেশিনটা তো থাকতেই পারে। সুতরাং সেখানে গিয়ে এই জিনিসগুলো করা সম্ভব হয়। অ্যাটম ওয়াইজ বলে একটা
টুল আছে যারা ড্রাগ ডিসকভারিতে এআই ইউজ করে। এরা কি করে, মলিকুলার ইন্টারাকশন যেগুলো হয় সেগুলো এরা খুব ইজিলি করে দেখিয়ে দেয়, যেটা হয়তো একটা এক্সপেরিমেন্ট করে করতে হয়তো আমার এক মাস টাইম লাগতো, সেটা ইমিডিয়েটলি। তার মানে কি ল্যাব ওয়ার্কটাকে, যেটা 1 মাসের ল্যাব ওয়ার্ক ছিল সেটা এখন দাঁড়াচ্ছে কত, হয়তো 10 মিনিট থেকে মধ্যে আমি একটা স্ট্রাকচার পেয়ে যাচ্ছি। IBM ওয়াটসন হচ্ছে আরেকটা টুল যেটা জেনেটিক ডেটা অ্যানালাইজ করতে পারে। এর ফলে কি হচ্ছে, ধরুন ক্যান্সার এখন প্রায় ঘরে ঘরে প্রায় সবারই হচ্ছে, তো এই যে ক্যান্সার ট্রিটমেন্টটা এটা কিন্তু পার্সোনালাইজড। হ্যাঁ, এর জন্য প্রত্যেকটা রোগীর জন্য আলাদা আলাদা প্রোটোকল আছে। সো এই যে প্রোটোকলগুলো সেটাকে আবার ডক্টর টু ডক্টর ভ্যারি করে, এক একটা ডিফারেন্ট টেকনিক আছে। তো এখন IBM ওয়াটসন কি করেছে, বেসিক্যালি এই যে আমরা আগে বলছিলাম মেশিন লার্নিং, এই মেশিনটা সমস্ত তথ্য এর মধ্যে, বিভিন্ন ডাক্তারের বিভিন্ন মেথোডোলজি সমস্ত কিন্তু এর মধ্যে দেওয়া আছে। এই যে জিনিসটা দেওয়া হয়েছে তার ফলে সে পেশেন্টের অবস্থা বুঝে তার জেনেটিক ডেটা অ্যানালাইজ করে তাকে একটা পার্সোনালাইজ ট্রিটমেন্ট দিতে পারে। এবার টেম্পাস ল্যাবস বলেও এরকম একটা টুল আছে যারা কাস্টমাইজ করে এই থেরাপিগুলো। সে পেশেন্টের প্রোফাইল দেখে থেরাপি করে, বুঝতে চায় যে পেশেন্ট কিরম এজের, কি স্টেটাসের, তার কিরকম ক্যাপাবিলিটিস আছে, তার আদার ফিজিক্যাল কোনো প্রবলেমস আছে কিনা। তো এই যে জিনিসগুলো সেগুলো অ্যানালাইজ করে একজন ডাক্তারের কাছে আপনি গেলেন, আপনি হয়তো কিছু বলতে ভুলেই গেলেন যে আপনার অন্য একটা কিছু আছে, সেইটা না জেনে উনি এমন একটা ওষুধ দিলেন যেটার জন্য আপনার অন্য যে প্রবলেমটা ছিল সেটা অ্যাগ্রাভেট হয়ে গেল। এই ক্ষেত্রে সেটা হবেই না, তার কারণ হচ্ছে এই টেম্পাস ল্যাব এ তো আপনার মেডিকেল হিস্ট্রি দেখবে এবং মেডিকেল হিস্ট্রি তার সে আপনার সমস্ত ডেটা নেবে, তার একটা নিখুঁত কোয়েশ্চেনার আছে, যে কোয়েশ্চেনারটা আপনাকে ফিল আপ করতে হবে। অর্থাৎ এই যে কোয়েশ্চেনারটা আপনি ফিল আপ করছেন এটাই বেসিক্যালি আপনার ডেটা ইনপুট। আপনি এই যে ডেটা ইনপুট করছেন, এবার সেখানে যদি আপনি ভুল করেন তাহলে কিছু করার নেই। অর্থাৎ সেই ডেটাটাকে আবার তার মানে ক্লিন করার একটা পদ্ধতি ভেতরে থাকতে হবে। তার মানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল যারা বানাচ্ছে সেই টুলটাও কত ভালো সেটা আপনাকে দেখে নিতে হবে, যে এই টুলটা কত ভালো। অর্থাৎ আপনাকে কেউ একটা গুগল ফর্ম দিল, সেই গুগল ফর্মে আপনি ডেটা ইনপুট করে দিলেন, এবার তার বেসিসে সে ডিসিশনটা নেবে। এবার ডেটাটা ইনপুট করার সময় আপনি ক্যাজুয়ালি ইনপুট করতে গিয়ে বা কারোর সঙ্গে একটা কথা বলতে গিয়ে একটা ভুল ইনপুট করলেন, তো সেই ভুল ইনপুটের দায়িত্ব কিন্তু সে নেবে না। এবার এরপরে আমরা সেই জিনিসটা আসবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলটা যে ব্যবহার করছে দায়িত্বটা তার, নাকি যে তৈরি করে দিচ্ছে দায়িত্বটা তার। বা এই ধরুন এআই এর এই যে টুল, আজকে এখন আপনি যদি ফেসবুক, মেটা, চ্যাটজিপিটি কে বলেন যে আমার হয়ে একটা এই গল্প লিখে দাও, বা আমি একটা আর্টিকেল লিখছি আমার হয়ে এই আর্টিকেল লিখে দাও, তাহলে তার রয়্যালটি আপনি ভাবছেন যে না হয়তো আপনার নাকি ওদের, নাকি যে এখন অবধি